আমি জানি আপনি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবেন না। আমার কারণে আপনাকে এরকম একটা সিচুয়েশন ফেস করতে হচ্ছে। আমি এটাও জানি যে আপনি কোনোদিন আমাকে ওয়াইফ হিসেবে মেনে নিতে পারবেন না। না পারাটাই তো স্বাভাবিক। আপনার জায়গায় অন্য কেউ হলে হয়তো একই জিনিস হতো। আমি আপনার কাছে কখনো ওয়াইফের মতো আবদার করবো না। আপনি আপনার লাইফ যেভাবে ইচ্ছে সেভাবে সাজাতে পারেন। আপনার যা ইচ্ছে আপনি তাই করতে পারেন। আমার প্রতি আপনার কোনো দায়বদ্ধতা নেই। এমন একটা সিচুয়েশন পুরো পরিবারের উপর থেকে রিসেন্টলি যা গেল, এরপরে আমি আমার বাবার সাথে ফাইট করতে পারিনি। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি, রমি। রমি আমাকে অনেক ভালোবাসে। আমার জীবনে একটা মানুষ থাকার পরেও আমি অন্য আরেকটা মানুষকে বিয়ে করেছি। আমার যে এখন কি করা উচিত এটাই বুঝতে পারছি না। আপনি এসছেন? বাবা মা আপনার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। আপনাকে অনেকবার ফোন করেছিল, কিন্তু আপনাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। আমি আপনার জন্য ডিনার রেডি করে রেখেছি, আর আমিও খাবো না। খাইনি। কে আসছি বাড়িতে? আমি যে প্রমের সাথে দেখা করতে গেছি। জি। ওকে আজকে সবকিছু বলে এসেছি। জি। ওকে এটাও বলেছি এদিকে সবকিছু সর্ট আউট করার পরে আমি এই সম্পর্কটা শেষ করে ওকে বিয়ে করব। জি। শুরুতে একটু কান্নাকাটি করছিল, পরে বুঝে পড়লাম আসলে অনেকদিনের সম্পর্ক তো, কেউই কাউকে ছাড়া থাকতে পারবো না, এই জিনিসটা তো বুঝি। কিন্তু দেখেন, আমি না আপনার জীবনের ভালো মানুষটা না হতে পারলেও আপনার জীবনে খারাপ মানুষটা হতে চাই না। আমি চাই না যে সেলফিশের মতো নিজেরটা নিজে গুছিয়ে দেন হঠাৎ করে আপনাকে ডিভোর্স দিয়ে গায়েব হয়ে যেতে। ভাইয়ার কাছে শুনেছি আপনি জব করতে চাইতেন। জি। শুরু করছেন না কেন? শুরু করে দেন। এখানে আপনি আপনার মতো এক্সপিরিয়েন্স গ্যাদার করতে থাকেন, একটা ভালো সময় বুঝে বাইরে কোথাও অ্যাপ্লাই করলেন। আর আমারও তো অনেক পরিচিত আছে বাইরে, তো আমি রেফারেন্সটা দিতে পারবো, হয়তো বা হয়েও যাবে। দেন ওদিকে সব ব্যবস্থা করে দিলাম। আপনি ওখানে সেট হয়ে গেলে তখন আমরা মিউচুয়ালি ডিভোর্সটাও কমপ্লিট করলাম। জি, আমিও ভাবছিলাম আমার কিছু একটা করা উচিত। ঠিক আছে, আমি করব। কিছুদিন আগে যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছি, আজকে তারই ছোট ভাই আমার হাজবেন্ড। কিন্তু কিছু করার ছিল না, আমার কিছু বলার ছিল না। যখন আমি ভেবেছি যে ঠিক আছে, এবার কোনোভাবে সংসারটাকে গুছিয়ে নেই, তখন দেখলাম সেও আমাকে ছেড়ে দিয়ে তার জীবনটা গোছাতে চায়। এখানেও তো আমার কিছু বলার নেই। সরি ভিতরের ওইসবের জন্য, মানে বুঝি নাই এটা নাস্তা ছিল। আমার না ওই পোলাও, গরুর মাংস এগুলো পছন্দ না। পৃথিবীতে একটা খাবারই খুবই পছন্দ, সেটা হচ্ছে চা পরোটা। আপনি কিভাবে জানেন? আপনার ভাই আমাকে সবসময় বলতো আপনার চা পরোটা খুব পছন্দ। আপনি যখন দেশের বাইরে চলে যান, আপনার ভাই আপনাকে খুব মিস করতো, আর মাঝে মাঝে আমাকে বলতো চা পরোটা বানিয়ে দেওয়ার কথা।
মিনিট আছে, 30 মিনিটের মধ্যে সবকিছু শেষ করতে হবে। কিভাবে কি করবি তাড়াতাড়ি কর। দোস্ত এটা সাজাতে তো অনেক সময় লাগবে, তুই আমাকে আগে বলতে আমি সাথে করে আর 2-3 জন লোক নিয়ে আসতো। তুই এখন বসে আছিস কেন? নিয়ে আয়। তুই কোনো টেনশন করিস না, 20 মিনিটের মধ্যে লোক রেডি করতেছি। ঠিক আছে? সামির, সারপ্রাইজ। তুমি কেন? আমি তোমাকে সারপ্রাইজ দিতে চাইছিলাম। নাকি তোর বাপ তোমাকে চিট করছিল বলতো? আয়ান, তুমি এখানে? আমি এইখানে এটা পরে বলতেছি, যেটা জিজ্ঞেস করছি এটার উত্তর দে। এই কেউ তুই এভাবে কথা বলতেছিস কেন? একটা মেয়ের সাথে কিভাবে কথা বলা জানোস না? বের হ এখান থেকে। আয়ান, আমি তোর প্রিভিয়াস ভার্সন। আমি যখন ডুবতেছিলাম তখন আমার বাঁচানোর মতো কেউ ছিল না। তুই শুকুর কর যে তোরে বাঁচানোর জন্য আমি এসেছি। যা এখান থেকে, যা। আয়ান, ওর কোনো দোষ নাই। ওর দোষ নাই না? ওর কোনো দোষ নাই। তাহলে কার দোষ? খুব লেগে গেছে না? হ্যাঁ? ওর গায়ে টাচ হয়েছে, ও হার্ট হয়েছে, খুব লেগে গেছে না? আর আমি যে হার্ট হয়েছে এটা লাগে নাই? এটা লাগতেছে না? দোষটা কার তাহলে? ওর যদি দোষ না থাকে দোষটা কার? দোষটা কি আমার নাকি তোমার? তোর দোষ। আয়ান দেখো, দোষটা কারো না, দোষটা তোমার আমার সিচুয়েশনের। তুমি নিজেকে আমার জায়গায় দাঁড় করায় দেখো। তুমি একটা মেয়ের সাথে 5 বছর সম্পর্কে ছিলা, 3 বছর তুমি অপেক্ষা করছো, সে বাহিরে ছিল যে আসতে তুমি বিয়ে করবা। সে ঠিকই দেশে আসলো, সে ঠিকই বিয়ে করলো, কিন্তু তোমাকে বিয়ে করলো না, অন্য একজনকে বিয়ে করলো। এটা তুমি মেনে নিতে পারতা, কিন্তু আমার এটা মেনে নিতে হয়েছে। আর তুমি দেখো, আজকে তুমি আমাকে একটা ছেলের সাথে শুধু দেখছো, এটা তুমি মেনে নিতে পারো নাই। তুমি ছেলের গায়ে হাত তুলে ফেলছো। আমি তাহলে এখন কি করবো? আমি কাকে মারবো? আমি তো কাউকে মারতে পারতেছি না। দেখো, বলা অনেক সহজ যে অপেক্ষা করব অপেক্ষা করব, কিন্তু করা এত সহজ না। পারছো অপেক্ষা করতে? কি হইলো আজকে? আজকে আমাদের সিচুয়েশন কি কোথায় নিয়ে এসে আমাদেরকে দাঁড় করাইছে? আমি তো তোমাকে অপশন দিচ্ছিলাম না? তুমি যদি চাও তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো, তখন চলে যেতাম। এটা তো করার দরকার ছিল না, তাই না? এখন যদি তুমি তোমার ওয়াইফকে ডিভোর্স দিয়েও আমার কাছে চলে আসো, আমি তারপরও তোমার সাথে যাব না, কারণ আমার সেই বিশ্বাসটা তোমার উপর থেকে চলে গেছে। এটা সম্ভব না। ইটস ওভার। আয়ান, থ্যাংক ইউ। আপনার সাথে এই ছোট্ট সময়টা অনেক সুন্দর কেটেছে। ইউ আর আ গুড ফ্রেন্ড। আপনি জয়, আমি আব্বা, তোর কিন্তু একটা বদ অভ্যাস আছে। তুই বিদেশে যাওয়ার পর একবারে যোগাযোগ বন্ধ করে দিস। এবার যেন এরকম করিস না। যত্ন নিও নিজের। প্রিয় বউ, আমি আসলে খুব সরি। এই পুরোটা সময় হাজবেন্ড হিসেবে যেভাবে থাকা উচিত ছিল সেইভাবে থাকতে পারিনি। আসলে এত অল্প সময় ব্যাপারটা মেনে নেওয়া আমার জন্য খুব কঠিন ছিল। দেশে আসতে না আসতেই বিয়ে, তারপর প্রমের বিষয়টা, সবকিছু মিলিয়ে আমি একটু পেঁচিয়ে ফেলেছিলাম। হয়তোবা প্রমের সাথে বিচ্ছেদের দিন আমি একটু খারাপ ফিল করছিলাম, কারণ এই সম্পর্কটা আমার আর আপনারই ছিল।
ওই দিন রাতে যা কিছু হয়েছিল এই পুরোটা এই জন্য হয়নি যে আমি ড্রাঙ্ক ছিলাম। আপনি আমার ওয়াইফ, আমি আপনার হাজব্যান্ড। আসলে একটা অধিকারের জায়গা আছে, কিন্তু এরপর কি বলবো না বলবো বুঝে উঠতে পারছিলাম না। ভেবেছিলাম হয়তো আপনি কিছু বলবেন, আপনিও কিছু বলেননি, আর আমিও কিছু ফেস করতে পারছিলাম না। কিন্তু এখন বলতে চাই, আমি আপনাকে ভয়ঙ্করভাবে ভালোবাসতে চাই, একটা সুন্দর সংসার সাজাতে চাই। আমরা কি আমাদের অতীতটা ভুলে প্লিজ নতুন করে স্টার্ট করতে পারি?